আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটা, বন্যার পরে ফসলের উৎপাদন ভালো হয় কেন? যারা গ্রামে থাকো তারা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে রিলেট করতে পারবা যে বন্যার পরে, বা যারা হচ্ছে তোমার গাছপালার সাথে কিছুটা ইন্টারেস্টেড, যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করো তারা কিন্তু বুঝবা যে বন্যার পরে ফসলের উৎপাদন বেড়ে যায়। কি জন্য দেখো তো, বন্যার পরে ফসলের উৎপাদন ভালো হওয়ার কারণ বন্যার পানি জমিতে পলিমাটি বয়ে নিয়ে আসে এবং এগুলো জমা করে রাখে, মানে অন্য জায়গা থেকে পলি নিয়ে আসে। এবং যদি তোমার কোনো দূষিত পদার্থ থাকে, ধরো তুমি গতবার যে ফসলটা উৎপন্ন করলা ওই ফসলটায় তুমি কীটনাশক ব্যবহার করছো বা ক্ষতিকর কোনো বিষাক্ত পদার্থ ব্যবহার করছিলা, যদিও এটা ব্যবহার করা ভালো না কিন্তু তুমি ধরো বাধ্য হয়ে করছো, এখন ওগুলা আবার বন্যার পানিতে সব ধুয়ে চলে যাবে, মানে বিষাক্ত পদার্থ সব ধুয়ে চলে যাবে। তাহলে এই যে ভালো কাজগুলো হইলো, পলি এসে জমা হইলো, বিষাক্ত পদার্থগুলো চলে গেল, তখন তোমার পরবর্তীতে যখন ফসল উৎপন্ন করতে যাবা তখন ওই ফসলটা অনেক ভালো হবে। পলিমাটিতে ফসল ভালো হয় কারণ পলিমাটিতে ফসলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে, পুষ্টি উপাদানগুলো থাকে। উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা কি জানি যে মাটির নিচে থাকা খনিজ উপাদানগুলো লাগবে, পুষ্টি উপাদানগুলো লাগবে। ওগুলা নতুন পলি যখন আসে ওই নতুন পলির ভিতরে তোমার এই পুষ্টি উপাদানগুলো বেশি থাকে, যার জন্য ওই যে বন্যায় লবণাক্ততা, ক্ষতিকর পদার্থ সব চলে যায় আর উপকারী পদার্থ চলে আসে। এজন্য বন্যা হলে কি হয়, ওর বন্যার পরপরই ফসল অনেক ভালো হয়। এরপরে আসো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি সামুদ্রিক প্রবালের জন্য ঝুঁকিপূর্ণ কেন? এখন সামুদ্রিক প্রবাল এই জিনিসটা কি এটা একটু বোঝা লাগবে। সামুদ্রিক প্রবাল বলতে সমুদ্রের ভিতরে থাকা ছোট ছোট জীব, এতটুকু মানে মনে রাখতে পারো যে প্রবাল হচ্ছে সমুদ্রের ভিতরে থাকা ছোট ছোট জীব। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন কি হবে, অনেক জীবের ক্ষেত্রে তো তোমার বেশি তাপমাত্রায় ওরা বেঁচে থাকতে পারে না, এরকম হইতেই পারে যে তাপমাত্রা যদি বেড়ে যায় ওই জীবগুলো মরে যাবে, আবার অনেক কম তাপমাত্রায় হচ্ছে অনেক জীব মরে যেতে পারে, এরকম তাপমাত্রা কিন্তু ভ্যারি করে। তাহলে তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন সামুদ্রিক প্রবালগুলোর জন্য এটা ক্ষতিকর। কি জন্য? কারণ সামুদ্রিক প্রবাল সাধারণত 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবনযাপন করে। 22 থেকে 28 এটা কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া, তাই না? এই যে 28 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 27, এগুলো কিন্তু তোমার ওই যে শীতকালের দিকে, মানে কিছু ঠান্ডা আবহাওয়া বোঝাচ্ছে। কিন্তু যদি এটা আর একটুও বেড়ে যায়, মানে 28, 29, 30 যদি হয়ে যায় তখন কিন্তু আবার উষ্ণ পরিবেশে এই প্রবালগুলো বেঁচে থাকতে পারে না, যার জন্য এই প্রবালদের জন্য এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন পৃথিবীর তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস এফেক্টের কারণে, যার জন্য এটা কিন্তু বিভিন্নভাবে আমাদের ক্ষতি করতেছে। গ্রিন হাউস এফেক্ট কি করে, তোমার তাপমাত্রা পৃথিবীতে আসতে দিবে কিন্তু বের হইতে দিবে না। এখন তুমি ভাবো যে তাপ পৃথিবীতে আসতেছে কিন্তু বের হইতে পারতেছে না, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। এখন গরম হওয়ার কারণে এই যে দেখো গ্রীষ্মকালে দেখবা অনেক বেশি তাপ হয়, মানে হিট স্ট্রোকের মতো অবস্থা দেখা দেয়। এরপরে তোমার হচ্ছে এই যে সামুদ্রিক প্রবালদের ক্ষেত্রে ওদের তাপমাত্রা বেড়ে গেলে ওরা জীবনযাপন করতে পারে না। এরপরে হচ্ছে তোমার বরফ গলে যায়, বরফ গলে গেলে কি হয়, পানি হয়, পানি পরবর্তীতে উপকূলীয় অঞ্চলগুলোকে প্লাবিত করে ফেলে এবং মানুষের জীবনযাপনে অনেক বেশি সমস্যা তৈরি করে। তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধিটা শুধু সামুদ্রিক প্রবালের জন্য ঝুঁকিপূর্ণ না, সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এরপরে চলো আমরা 3 নম্বর প্রশ্নটা যাই। কি বলছে যে পানির পিএইচ এর মান 5-এর কম হলে, পানির পিএইচ এর মান 5-এর কম হলে মাছের উৎপাদনে কি প্রভাব পড়বে? এখন তোমাকে বুঝতে হবে যে পিএইচ কি। পিএইচ হচ্ছে অ্যাসিড ক্ষারের একটা ব্যালেন্স, মানে অ্যাসিড ক্ষার আমরা বুঝতে পারি ওই পিএইচ এর মান দিয়ে। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। এখন এই যে পিএইচ এর মান 5, এটা বলতে কি বোঝায় আমি তোমাকে একটু বুঝাই। দেখো পিএইচ এর যে স্কেলটা এটা হচ্ছে আমাদের 14 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত, এটার মাঝখানের মান কত? 14কে 2 ভাগ করলে 7 পাচ্ছি। 7 হচ্ছে তোমার নিউট্রাল পয়েন্ট, এখানে কোনো অ্যাসিডও থাকবে না, কোনো ক্ষারও থাকবে না, তার মানে একদম নিউট্রাল একটা পয়েন্ট। এখন 7-এর থেকে যত কমের দিকে আসবা, 6, 5, 4, 3, 2, 1, এইদিকে হচ্ছে সব তোমার অ্যাসিড। 7-এর থেকে যত কমে আসবা সব হচ্ছে অ্যাসিড, আর 7-এর থেকে বেশিতে গেলে হবে ক্ষার। কি বললাম? 7-এর থেকে বেশিতে গেলে হবে ক্ষার, এইদিকে অম্ল আর ওইদিকে হচ্ছে ক্ষার। এখন 7 হচ্ছে নিউট্রাল। এখন এই যে অম্লীয় আর ক্ষারীয়, অম্লীয় পরিবেশে কিন্তু মাছ ঠিকমতো হচ্ছে বেঁচে থাকতে পারে না। এরপরে পানির ভিতরে থাকা যে অণুজীবগুলা, ছোট ছোট গাছ, ছোট ছোট পোকামাকড়, ওরা কেউই হচ্ছে অম্লীয় পরিবেশে বেঁচে থাকতে পারে না। পানিতে এই যে গাছপালাগুলা, ফাইটোপ্লাঙ্কটন বা জু প্লাঙ্কটন, প্লাঙ্কটন বলতে হচ্ছে তোমার ক্ষুদ্র মানে প্রাণী বুঝাচ্ছে। ফাইটো মানে উদ্ভিদ, মানে ক্ষুদ্র উদ্ভিদ, আর জু প্লাঙ্কটন মানে হচ্ছে ছোট্ট প্রাণী। তাহলে এই প্রাণীগুলাও তোমার বেঁচে থাকতে পারবে না। এখানে পানির ভিতরে আমাদের আদর্শ পিএইচ যদি বলি 6 থেকে 8,
অথবা 6.5 থেকে 8.5। এই যে দেখো এই রেঞ্জটা মনে রাখা লাগবে। 6.5 থেকে 8.5 বা 6 থেকে 8-এর ভিতরে যদি পিএইচ থাকে তখন ওইটা হচ্ছে পারফেক্ট পিএইচ। কারণ 6.5 হচ্ছে তোমার হালকা অ্যাসিড, হালকা অ্যাসিডে এত সমস্যা হয় না। আর 7 তো নিউট্রাল, আমি একটু আগে বললাম। আর 7.5 বা 8 এটা হচ্ছে হালকা ক্ষার, তাহলে হালকা ক্ষারেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যদি হালকা বা নিউট্রালের কাছাকাছি থাকি তাহলে ভালো। কিন্তু যদি অনেক অ্যাসিডিও হয়ে যায়, দেখো 5 কিন্তু অ্যাসিড, এই অ্যাসিডে কি হবে, মাছেদের ডিম নষ্ট হয়ে যাবে, মাছেদের যে খাবার, ছোট পোকা, ছোট পাতা, এই সব কিছু হচ্ছে নষ্ট হয়ে যাবে, মাছ খাবার পাবে না। তারপরে ডিম ফুটে যে ছোট বাবু মাছগুলা হবে, পোনাগুলা, ওগুলো হচ্ছে তোমার বৃদ্ধি সাধন সুন্দরভাবে হবে না। তারপরে হচ্ছে তোমার অঙ্গ সৃষ্টি হবে না। তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কখন, যখন এই অম্লীয় পরিবেশ থাকবে। তাহলে এই যে অম্লীয় পরিবেশ, পিএইচ এর মান যখন 5, তখন মাছের উৎপাদন কি রকম প্রভাব পড়বে, ক্ষতিকর প্রভাব পড়বে বা বাধাগ্রস্ত হবে, মাছের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। তাহলে এই জায়গাটা আমরা এখানে বলতে পারতেছি। এরপরে আসো, বাংলাদেশে ঘূর্ণিঝড় কবলিত দেশ, বাংলাদেশ ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণ ব্যাখ্যা করো। বাংলাদেশ কি জন্য ঘূর্ণিঝড় কবলিত? এখন দেখো, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় হচ্ছে তোমার সমুদ্রে, তাই না? ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্রে তৈরি হয়। এখন দুটি কারণ মূলত ঘূর্ণিঝড় সৃষ্টিতে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা। এই জায়গাটা এমসিকিউতেও জিজ্ঞেস করে, এভাবে ঘুরায় দেয় যে উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ, আবার নিম্নচাপ, নিম্ন তাপমাত্রা, এরকম ভাবে অনেক ঘুরায় পেঁচে দিতে পারে। তুমি এখন কিন্তু এটা দেখে সুন্দরভাবে বুঝতে পারতেছো যে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। কিন্তু পরীক্ষায় যখন অপশনটা দিবে এরকম ঘুরায়, তখন দেখবা মাথাও ঘুরে গেছে, তুমি জানার পরেও দেখবা ভুল উত্তর দাগায় দিয়ে আসছো, এরকম কিন্তু অনেক সময় হয়। তাহলে এই জায়গাটা একটু কেয়ারফুল থাকো, নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা। কেমন? এবার দেখো, এই যে ঘূর্ণিঝড় হওয়ার এইটাই হচ্ছে তোমার মেইন কারণটা, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রার কারণে। সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হওয়া লাগে। 27 ডিগ্রি কিন্তু হচ্ছে তোমার ঠান্ডা আবহাওয়া, কিন্তু আমাদের উচ্চ তাপমাত্রা লাগবে, তাই না? তাহলে 27-এর বেশি, এই দেখো 27-এর বেশি কিন্তু হওয়া লাগবে। দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে সারা বছরই এই তাপমাত্রা বিদ্যমান থাকে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে না, ওই বঙ্গোপসাগরে সবসময় তোমার উচ্চ তাপমাত্রা থাকে। উচ্চ তাপমাত্রা থাকার কারণে ওখানে পানিগুলো যখন বাষ্প হয়ে উপরে উঠে যাবে, তখন কি হবে, বাষ্প হয়ে উপরে উঠে গেলে ওই জায়গাটা হচ্ছে ফাঁকা হয়ে যাবে। ফাঁকা জায়গা তো পৃথিবীতে কখনো থাকতে পারে না, কারণ আমরা জানি পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে এরকম কোনো জায়গা তুমি খুঁজে পাবা না যেখানে হচ্ছে বাতাস নাই। মাটি কোনা ক্ষুদ্র ফাঁকে ফাঁকে থেকে শুরু করে সব জায়গায় বাতাস সমানভাবে মানে হচ্ছে জায়গা দখল করে রাখে। আমরা কি জানি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে ওরা সম্পূর্ণ জায়গা দখল করে, তাই না? এটা কিন্তু গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে ওই ফাঁকা জায়গা তো রাখা যাবে না, ফাঁকা জায়গায় জোরে করে হচ্ছে তোমার অন্য জায়গা থেকে বাতাসগুলা ধেয়ে আসবে এবং ওই জায়গায় হচ্ছে তোমার বাতাসের একটা মোচড় সৃষ্টি হবে এবং ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। তাহলে এই তাপমাত্রাটা বঙ্গোপসাগরে যে সবসময় থাকে, আর বঙ্গোপসাগর তো বাংলাদেশের পাশেই, মানে বাংলাদেশের নিচের দিকে, তাহলে বাংলাদেশ তো হচ্ছে তোমার ঘূর্ণিঝড় কবলিত হবে, কারণ বঙ্গোপসাগর বাংলাদেশের পাশে। এই যে এনভায়রনমেন্টটা, এই যে নিম্নচাপ উচ্চ তাপমাত্রা, এটা বাংলাদেশে অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড় কবলিত দেশ, এটা আমরা বলতে পারি। এরপরে আসো 5 নাম্বারটা, দৈনন্দিন জীবনে কোন কোন সম্পদের ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদ রক্ষা করা সম্ভব? আচ্ছা, প্রতিদিন তুমি ব্যবহার করো এরকম জিনিসপাতির কথা বলবা, প্রতিদিন আমরা ব্যবহার করি, ওইগুলার ব্যবহার যদি আমরা কমাই, আমরা কিন্তু অনেক সম্পদ মানে রক্ষা করতে পারবো। কি কি বলছে দেখো তো, দৈনন্দিন জীবনে মানে প্রত্যেক দিন। 1 নাম্বার পয়েন্ট কি বলছে, বাজারের জন্য একটি ব্যাগই বারবার ব্যবহার করতে হবে। মনে করো, ধরো তুমি এই যে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যাগ অথবা পলিথিন, এগুলা অনেক বেশি ব্যবহার করতেছো, মানে ধুমায় চারদিকে পলিথিন ফালাচ্ছ, মাটিতে পানিতে সব জায়গায়, তারপর পলিথিন আবার নিয়ে নতুন পলিথিন নিয়ে বাজারে যাচ্ছ। এরকম যদি তুমি এই যে ক্ষতিকর উপাদানগুলো, পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানগুলো যদি এত এত ব্যবহার করো, সেক্ষেত্রে এটা কিন্তু মানে পরিবেশের জন্য খারাপ। পরিবেশের জন্য খারাপ হলে তোমার জন্যও খারাপ, কারণ তুমি এই পরিবেশে বাস করবা। তাহলে একটা বাজারের ব্যাগ বারবার হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের কি বলে পুনর্ব্যবহার, সম্পদের পুনর্ব্যবহারটা করতে হবে। একটা জিনিস যে আল্লাহ এটা আমি একবার ব্যবহার করছি ফেলে দিই, না, এরকম করা যাবে না, ওইটা হচ্ছে রিইউজ করতে হবে। এরপরে অপ্রয়োজনে টিস্যু, ন্যাপকিন ব্যবহার বন্ধের মাধ্যমে, এই যে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এই ন্যাপকিন, তারপরে হচ্ছে তোমার টিস্যুগুলো ব্যবহার করি, এটা কম ব্যবহার করবো, মানে হুদ্দেই হচ্ছে নষ্ট করবো না, মানে অপচয় যদি না করো, সেক্ষেত্রে সম্পদের যে অপচয়টা বা আমরা কি বলতে পারি, এই অল্প ব্যবহারের কারণে এটা সংরক্ষণটা হবে আর কি।
তারপরে অফিস আদালতে তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য কাগজ ব্যবহার না করে কম্পিউটারে কিন্তু আমরা অনেক ইনফরমেশন জমা করে রাখতে পারি, কিন্তু কাগজ যদি ব্যবহার করতে যাও সেক্ষেত্রে তো কাগজ তাড়াতাড়ি ফুরায় যাবে, তারপর হচ্ছে কাগজ আবার তোমার নষ্ট হয়ে যেতে পারে, ওটা সংরক্ষণ তোমার সুন্দরভাবে হবে না। এরপরে কাগজ তৈরি করতে তো আমাদের গাছ কাটা লাগে, তাহলে কাগজ ব্যবহার না করে যদি তুমি কম্পিউটারের ভিতর ডেটাগুলো সংরক্ষণ করো সেক্ষেত্রে এটা কিন্তু আরেকটু ভালো হয়। এরপরে গ্যাস ও জ্বালানি তেলের পরিবর্তে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি ব্যবহার করা। আমরা কি জানি, এই যে প্রাকৃতিক গ্যাস একসময় কিন্তু শেষ হয়ে যাবে, তুমি চাইলেও অনেক কান্না করলেও এটা আর ফিরে পাবা না, কিন্তু এই গ্যাসের পরিবর্তে আমরা কিন্তু বায়োগ্যাস ব্যবহার করতে পারি। ধরো তুমি মুরগির খামার করতেছো, ওই মুরগির খামারে বা তোমার কাছে গৃহপালিত পশু আছে, ওদের মলমূত্র থেকে কিন্তু আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, ওইটা ব্যবহার করে রান্না করা যায় সুন্দর মতো। তাহলে আমরা এই নবায়নযোগ্য উৎসটা ব্যবহার করলাম। আবার দেখো জ্বালানি তেল, এই জ্বালানি অথবা ধরো তোমার কারেন্ট, যেটা জ্বালানি পুরায় তো আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, তাহলে বিদ্যুৎ উৎপন্ন করার পরিবর্তে আমরা সৌর প্যানেল ব্যবহার করতে পারি, সূর্যের আলোকে কাজে লাগে বিদ্যুৎ তৈরি করতে পারতেছি। তাহলে দেখো সহজ কথাবার্তা, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।